শেয়ার বাজারে বিনিয়োগ করে সর্বশান্ত হয়েছেন, এই ধরনের ঘটনা আমরা আমাদের সমাজে প্রায় শুনে থাকি। এরকম আমাদের আশেপাশে অনেক ব্যক্তি আছেন যারা বিভিন্ন সময় স্টক মার্কেটে বিনিয়োগ করেছেন এবং প্রফিট তো পাননি, বরং যা বিনিয়োগ করেছেন তার প্রায় পুরোটাই উনি হারিয়েছেন। তো এই ধরনের ঘটনা শুনতে শুনতে আমাদের মনে একটা ধারণা তৈরি হয়ে যায় যে স্টক মার্কেটে বিনিয়োগ মানেই লস, এখানে প্রফিট হওয়ার কোনো সম্ভাবনা নেই। স্টক মার্কেটে বিনিয়োগ করা মানেই আমার পুঁজি সব হারিয়ে যাবে, কাজে স্টক মার্কেট থেকে আমি 100 হাত দূরে থাকি। তো এই ধরনের একটা ইমপ্রেশন আমাদের মাইন্ডসেটে তৈরি হয়ে যায় যখন আমরা এই ধরনের ঘটনা শুনি যে স্টক মার্কেটে ইনভেস্ট করে সর্বস্ব খুইয়েছেন, অথবা প্রায় ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়াতে দেখা যায় যে স্টক মার্কেটে সূচকের দরপতন বা শেয়ার বাজারে আস্থাহীনতা ইত্যাদি ইত্যাদি এই ধরনের নেতিবাচক সংবাদ আমরা যখন প্রায় শুনে থাকি শেয়ার বাজার সম্পর্কে, তখন স্বাভাবিকভাবেই আমাদের মনে একটা ইমপ্রেশন তৈরি হয়ে যায় যে স্টক মার্কেটে বিনিয়োগ মানে লস, অতএব এখান থেকে আমাদের দূরে থাকতে হবে। তো বিষয়টি আসলে পুরোপুরি বাস্তবসম্মত নয়। স্টক মার্কেটে বিনিয়োগ মানে লস নয়। যারা ইন্টেলিজেন্ট ইনভেস্টর, যারা লিটারেট ইনভেস্টর, যারা স্টক মার্কেট বিনিয়োগ সংক্রান্ত পর্যাপ্ত জ্ঞান এবং প্রজ্ঞা রাখেন, তারা কিন্তু স্টক মার্কেটে বিনিয়োগ করে প্রফিট ঠিকই নিয়ে নেন, তবে সেটি শর্ট টার্মে নয়, লং টার্মে। তো আজকের এই ভিডিওতে আমি ব্যাখ্যা করব যে তিনটি কারণে আপনি স্টক মার্কেটে লস করেন। এই তিনটি কারণ সম্পর্কে আপনি যদি সচেতন থাকেন এবং এই তিনটি কারণকে অ্যাভয়েড করে আপনি যদি স্টক মার্কেটে বিচক্ষণতার সাথে ইনভেস্ট করতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু আপনিও লং টার্মে প্রফিট পেতে পারেন। তো চলুন জেনে নেওয়া যাক যে সুনির্দিষ্ট তিনটি কারণে আপনি একজন ব্যক্তি বিনিয়োগকারী হিসেবে শেয়ার বাজারে লস করেন। কারণ নাম্বার এক, সেটি হচ্ছে মার্জিন লোন। আমাদের দেশে অনেক ব্যক্তি বিনিয়োগকারী আছেন যারা ব্রোকারেজ হাউস থেকে মার্জিন লোন নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করেন। অর্থাৎ একটা স্টকে যদি আপনি 100 টাকা বিনিয়োগ করেন, তখন আপনার এই ব্রোকারেজ হাউস থেকে আপনি আরো 100 টাকা লোন নিয়ে সেই স্টকে আপনি বিনিয়োগ করতে পারেন। তো তখন যে সমস্যাটা হয় যে কোনো কারণে যদি স্টক মার্কেটে সূচকের দর পতন ঘটে, অর্থাৎ একটা নির্দিষ্ট ভ্যালুর নিচে যদি ওই স্টকের দাম চলে যায়, তখন কিন্তু ওই ব্রোকারেজ হাউস ফোর্স সেলের মাধ্যমে ওই স্টকটা বিক্রি করে দেয়। তো যখন একটা সার্টিন ভ্যালু নিচে চলে যাচ্ছে, যখন ব্রোকারেজ হাউস ফোর্স সেল করে দিচ্ছে ওই লোনের অংশটা, তখন স্বাভাবিকভাবেই আপনার ওই পুঁজিটা হারিয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার সেখান থেকে প্রফিট তো হচ্ছেই না, বরং ফোর্স সেলের কারণে আপনার যতটুকু আপনি লোন নিয়েছেন সেইটুকু তো আপনি পে ব্যাক করতে পারছেনই না, বরং ওই লোনের উপর আপনাকে আরো চড়া হারে কিন্তু ইন্টারেস্ট পে ব্যাক করতে হচ্ছে ব্রোকারেজ হাউসকে। এই জন্য মার্জিন লোন নিয়ে বিনিয়োগ করার আগে অবশ্যই আপনাকে একাধিকবার চিন্তা করতে হবে। মার্জিন লোন নিয়ে বিনিয়োগ না করাটাই শ্রেয়। চেষ্টা করবেন আপনার নিজস্ব যেই টাকা আছে, নিজস্ব যেই ইনকাম আছে, ওখান থেকে বিনিয়োগ করতে। মার্জিন লোনের দিকে যাওয়াটা খুবই খুবই রিস্কি, কাজে মার্জিন লোন যতটা সম্ভব অ্যাভয়েড করাটাই উত্তম। কারণ এখানে ফোর্স সেলের কারণে আপনার পুঁজি হারিয়ে ফেলছেন। আবার আপনি ফোর্স সেলের পাশাপাশি যেটা আপনার লোন নিচ্ছেন মার্জিন লোন, সেটার উপর আপনাকে কিন্তু একটা চড়া হারে চড়া সুদ আপনাকে পে ব্যাক করতে হচ্ছে। কাজেই অ্যারাউন্ড 15%-এর মতো বা ক্ষেত্র বিশেষে তার চেয়েও বেশি ইন্টারেস্ট আপনাকে দিতে হচ্ছে ওই মার্জিন লোনের উপর। আবার ফোর্স সেলের কারণে আপনি ওই পুঁজিটাও হারিয়ে ফেলছেন, ক্যাপিটাল গেইন তো হচ্ছেই না। তো এই জন্য মার্জিন লোন থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে। কারণ নাম্বার দুই, ট্রেডিং রাদার দ্যান ইনভেস্টিং। আমাদের স্টক মার্কেটে শতকরা 80 ভাগ যারা আছেন পার্টিসিপেন্ট, তারা কিন্তু ট্রেডার, তারা ইনভেস্টর নয়। অর্থাৎ ট্রেডার মানে হচ্ছে যে আমি আজকে একটা কোম্পানির শেয়ার কিনলাম, আমার ধারণা হচ্ছে 1 সপ্তাহ পরে এই কোম্পানির শেয়ারের দামটা দ্বিগুণ হয়ে যাবে, অতএব 1 সপ্তাহ পরে এটা আমি দ্বিগুণ দামে বিক্রি করে সেকেন্ডারি মার্কেটে বিক্রি করে ওখান থেকে আমি বের হয়ে আসবো। তো এই ধরনের মাইন্ডসেট, যেটা আমাদের শতকরা 80 ভাগ মানুষেরই মাইন্ডসেটটা হচ্ছে যে এরকম, স্টক মার্কেট মানে হচ্ছে যে এটা সেকেন্ডারি মার্কেটে একটা স্টক কিনলাম, 3 দিন পরেই আজকে যেটা 50 টাকা সেটা কালকে 100 টাকা হয়ে যাবে, আমি 100 টাকা লাভ করে বের হয়ে যাব। এই ধরনের মাইন্ডসেট কিন্তু আসলে স্টক মার্কেটের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়। স্টক মার্কেটের জন্য মাইন্ডসেটটা হতে হবে ইনভেস্টিং রাদার দ্যান ট্রেডিং। কাজে ট্রেডিং মানে হচ্ছে 3 দিন পর 1 সপ্তাহ পর এটা ডাবল হয়ে যাবে, এই ধরনের চিন্তা ভাবনা করা যাবে না। আপনাকে ইনভেস্টমেন্ট মাইন্ডসেটে আসতে হবে। অর্থাৎ ইনভেস্টমেন্ট মানে হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট।
আপনি একটা ভালো কোম্পানির, একটা ভালো মৌলভিত্তিক কোম্পানির শেয়ার কিনবেন, কেনার পরে সেটার আপনাকে লং টার্মে এই শেয়ারটা হোল্ড করে রাখতে হবে। 5 বছর, 10 বছর, 15 বছর, এভাবে লং টার্মে ওই শেয়ারটা হোল্ড করে রাখতে হবে, এবং বছর বছর আপনি ডিভিডেন্ড নিবেন। জিনিসটাকে কিন্তু এইভাবে চিন্তা করতে হবে। এটাই হচ্ছে ট্রেডিং ভার্সেস ইনভেস্টমেন্ট মাইন্ডসেটের বেসিক পার্থক্যটা। যে 3 দিন পর আমার এই শেয়ারের দাম দ্বিগুণ হয়ে যাবে, ওই আশায় আমি স্টক মার্কেটে বিনিয়োগ না করে আমি ভালো মৌলভিত্তির একটা কোম্পানির শেয়ার কিনে রাখবো। কিনে আমি ওভার দা লং টার্ম সেটাকে হোল্ড করব। আমি 5 বছর, 10 বছর, 15 বছর এই শেয়ারটাকে হোল্ড করে রাখবো। হোল্ড করার পরে দেন হচ্ছে যখন একটা ভালো কোম্পানি শেয়ার হবে, ওভার দ্য লং টার্ম আলটিমেটলি এদের ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন হয়, তখন আমি 10 বছর পরে ওই শেয়ারটা বিক্রি করে আমি ক্যাপিটাল গেইন নিয়ে স্টক মার্কেট থেকে বের হয়ে আসবো। আবার এই 10 বছরে কিন্তু আমি বছর বছর ডিভিডেন্ডও পাচ্ছি ওই কোম্পানি থেকে। তো কাজেই এই 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 মাইন্ডসেটটা আমাদের থাকতে হবে যে আমরা ইনভেস্ট করব, ট্রেডিং নয়। স্টক মার্কেট কিন্তু ট্রেডিং এর কোনো জায়গা না, এটা ইনভেস্টমেন্টের জায়গা। তো এই জন্য আমাদেরকে লং টার্ম ডিভিডেন্ড বেসড ইনভেস্টমেন্ট মাইন্ডসেট নিয়ে স্টক মার্কেটে বিনিয়োগ করতে হবে, ইনস্টেড শর্ট টার্ম প্রফিট বেসড যে ট্রেডিং, যে গ্রিডটা আছে আমাদের, সেটার পরিবর্তে। কাজেই আমাদেরকে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে, লং টার্ম ডিভিডেন্ড বেসড ইনভেস্টমেন্ট, নট শর্ট টার্ম প্রফিট গ্রিডি ট্রেডিং। কারণ নাম্বার 3, মোমেন্টাম ইনভেস্টিং রাদার দ্যান ভ্যালু ইনভেস্টিং। এটা মানে হচ্ছে যে মোমেন্টাম ইনভেস্টিং অর্থাৎ অনেক সময় শেয়ার বাজারে কারসাজির মাধ্যমে বা ম্যানিপুলেশনের মাধ্যমে অনেক লো লেভেলের, অনেক লো প্রোফাইল কোম্পানির শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে দেওয়া হয়। তো তখন যেটা হয় যে যখন একটা লো প্রোফাইল কোম্পানি, যাদের কোনো ফান্ডামেন্টাল ভ্যালু নেই, বা যেই কোম্পানিতে গভর্নেন্স ভালো না, বা যাদের ফিনান্সিয়াল রিপোর্ট ব্যালেন্স শিটের অবস্থাও দুর্বল, ইভেন ফ্যাক্টরি বন্ধ হয়ে আছে, এই ধরনের লো প্রোফাইল কোম্পানির শেয়ার দেখা যাচ্ছে ম্যানিপুলেশনের মাধ্যমে হঠাৎ করে কৃত্রিমভাবে বাড়িয়ে দেওয়া হচ্ছে। তো বাড়িয়ে দেওয়ার কারণে যেটা হয় যে বিনিয়োগকারীরা মনে করে যে এই শেয়ারের দাম ক্রমেই বাড়ছে, আজকে এটা 10 টাকা বেড়েছে, আবার কালকে হয়তো 15 টাকা বাড়তে পারে, বা গত এক সপ্তাহ ধরে এই শেয়ারের দাম ক্রমেই বাড়ছে, প্রতিদিনই লেটসে 5% করে বাড়ছে বা 10% করে বাড়ছে। অথচ জিনিসটা কিন্তু খুবই লো প্রোফাইল একটা কোম্পানি, ভালো মৌলভিত্তি না, বা ভালো কোনো ফিনান্সিয়াল স্টেটমেন্ট ওদের নাই, কিন্তু তারপরও বাড়ছে। ওই যে বাড়ছে, এটা ভালো কোম্পানি না হওয়া সত্ত্বেও ওই বাড়ার লোভে পড়ে যেটা হয় যে অনেক বিনিয়োগকারী ওই শেয়ারে বিনিয়োগ করতে শুরু করেন, যে গত এক সপ্তাহ ধরে দেখতে পাচ্ছি প্রতিদিনই এই শেয়ারের দাম 5%, 8%, 9% করে বাড়ছে, তাহলে আমি দ্রুত এই শেয়ারটা কিনে ফেলি। তাহলে হয়তো এমনও হতে পারে যে 1 মাস পরে এই শেয়ারের দাম হয়ে গেল 5 গুণ, আমি সেখান থেকে বিনিয়োগ, দেন আমি সেকেন্ডারি মার্কেটে এই শেয়ারটা বিক্রি করে সেখান থেকে 5 গুণ প্রফিট নিয়ে বের হয়ে আসবে 1 মাস পরে। তো এইটা হচ্ছে মোমেন্টাম ইনভেস্টিং। এই মোমেন্টাম ইনভেস্টমেন্টটাকে পরিহার করে আমাদেরকে ভ্যালু ইনভেস্টমেন্টে যেতে হবে। অর্থাৎ ভ্যালু ইনভেস্টমেন্ট মানে হচ্ছে হঠাৎ করে কোনো একটা লো প্রোফাইল কোম্পানির শেয়ারের দাম বেড়ে গেল, ওই লোভে পড়ে আমি শেয়ারটা কিনে ফেললাম। এই ধরনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আপনার লস হওয়ার ঝুঁকি থাকে। কারণ হচ্ছে কোনো লো প্রোফাইল কোম্পানির শেয়ার যদি হঠাৎ করে এভাবে অস্বাভাবিক হারে বাড়তে থাকে, এটা কিন্তু ডিউ টু ম্যানিপুলেশন, এটা কারসাজির মাধ্যমে বাড়ানো হচ্ছে। কারসাজির মাধ্যমে বাড়াতে বাড়াতে হঠাৎ একটা লেভেলে যাবে, যাওয়ার পরে হঠাৎ দেখবেন ওই শেয়ারের প্রাইসটা পড়ে গিয়েছে। আপনি তো চিন্তা করছেন আমি আজকে কিনলাম, 1 মাস পরে আমি এটা 5 গুণ প্রফিট করে বের হয়ে আসবো। ইট মে নট হ্যাপেন। আপনি 1 মাস কেন, আপনি দেখবেন যে 5 দিন পরেও হঠাৎ দেখা গেল যেই কারসাজিকারকরা দামটা বাড়িয়েছে, বাড়তে বাড়তে অনেক মানুষ ওখানে বিনিয়োগ করে ফেলেছে, হঠাৎ করে আবারও রিভার্স কারসাজির মাধ্যমে ওই শেয়ারের দামটা ফল করছে। তখন যেটা হচ্ছে যে আপনার প্রফিট তো হচ্ছেই না, বরং যা বিনিয়োগ করেছেন সেই পুঁজিরও একটা বড় অংশ আপনাকে হারাতে হচ্ছে। তো এই জন্য এই ধরনের মোমেন্টাম ইনভেস্টিং, বা হঠাৎ করে কোনো একটা লো প্রোফাইল কোম্পানির শেয়ারের দাম বেড়ে গেল, ওই লোভে আমি কিনে ফেললাম, এই ধরনের মানসিকতা থেকে সরে আসতে হবে। সেটা না করে আমাদেরকে যেতে হবে মোমেন্টাম ইনভেস্টমেন্টের দিকে। মোমেন্টাম ইনভেস্টমেন্টটাকে পরিহার করে যেটা আমাকে ভ্যালু ইনভেস্টমেন্টিং, এই জিনিসটা করতে হবে। ভ্যালু ইনভেস্টমেন্ট মানে হচ্ছে যে ভালো মৌলভিত্তির কোম্পানি, যেই কোম্পানিগুলো আসলেই ভালো মৌলভিত্তির, যাদের আপনি যখন এটার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবেন যে এই কোম্পানির গভর্নেন্সে কারা আছে, বা বোর্ডে কারা আছে, ম্যানেজমেন্ট বোর্ডে কারা আছে, পরিচালনা পর্ষদের দায়িত্বে কারা আছে, এখানকার পরিচালক বা ব্যবস্থাপনা পরিচালক কারা, তাদের ব্যাকগ্রাউন্ড কি, এই ব্যাংকের ফিনান্সিয়াল হেলথ কেমন, এই ব্যাংকের ওয়েবসাইটের ইনভেস্টর রিলেশন, ওই মেনুতে গিয়ে আমি যদি ওদের ফিনান্সিয়াল স্টেটমেন্টটা দেখি, তাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট ব্যালেন্স শিট কেমন, তাদের ডেট টু ইকুইটি রেশিও বা প্রাইস টু ইকুইটি পিই রেশিও, এগুলোর কি অবস্থা, বা এই
কোম্পানিটি অতীতের বিগত বছরগুলোতে ডিভিডেন্ড কেমন দিয়েছে তাদের শেয়ার হোল্ডারদেরকে, ওভারঅল এই কোম্পানির বিজনেস, প্রফিট, ভ্যালু চেইন, এই বিষয়গুলো আপনাকে চিন্তা করতে হবে। পাশাপাশি টেকনিক্যাল অ্যানালাইসিসটাও করতে হবে যে গত 1 বছরে, 3 বছরে, 5 বছরে, 10 বছরে এই কোম্পানির পারফরমেন্স কেমন ছিল ইন টার্মস অফ স্টক প্রাইস বা ডিভিডেন্ড, রেভিনিউ জেনারেশন, প্রফিট মডেল ইত্যাদি ইত্যাদি। তো এই জিনিসগুলো আপনাকে বিবেচনা করে ভালো মৌলভিত্তির কোম্পানির শেয়ার কিনতে হবে, এবং সেটা লং টার্মে 5 বছর, 10 বছর এভাবে আপনি হোল্ড করে রাখবেন। আপনি বছর বছর ডিভিডেন্ড নিবেন, দেন 10 বছর পরে আপনি সেটা সেকেন্ডারি মার্কেটে সেটাকে সেল করে আপনি ক্যাপিটাল গেইন নিয়ে বের হয়ে আসবেন। কাজে এটা হচ্ছে ভ্যালু ইনভেস্টিং, যে ভ্যালুয়েবল কোম্পানি, গুড ফান্ডামেন্টাল কোম্পানির স্টক আমি কিনবো, ইনস্টেড অফ ওই যে মোমেন্টাম ইনভেস্টিং, যে জাং শেয়ার যেটাকে বলে, কৃত্রিম ভাবে দাম বাড়িয়ে দেয়, হঠাৎ বিনিয়োগকারীরা ওটা লোভে পড়ে কিনে, এরপরে হঠাৎ কৃত্রিম ভাবে দাম কমিয়ে ফেলা হয়, তখন তারা আবার সর্বস্ব হারিয়ে ফেলে। তো এই জন্য মোমেন্টাম ইনভেস্টমেন্টিংটা পরিহার করে আমাদেরকে যে ভ্যালু ইনভেস্টিং বা গুড ফান্ডামেন্টাল কোম্পানি, যেটা লং টার্ম ডিভিডেন্ড বেসড ইনভেস্টমেন্ট, সেদিকে যেতে হবে। তো কাজেই আজকে যে 3টা কারণ বললাম আবারও আমি একটু রিক্যাপ করছি। যে প্রথম হচ্ছে মার্জিন লোন থেকে আমাদেরকে যতটা সম্ভব দূরে থাকতে হবে, নিজস্ব আয় দিয়ে বিনিয়োগ করতে হবে। দ্বিতীয় কারণ হচ্ছে যে আমাদেরকে ইনভেস্টমেন্ট করতে হবে, ট্রেডিং না। আমাদেরকে লং টার্ম ডিভিডেন্ড বেসড ইনভেস্টমেন্টে যেতে হবে ইনস্টেড অফ শর্ট টার্ম প্রফিট গ্রিডি ট্রেডিং। আর তৃতীয় কারণ হচ্ছে আমাদেরকে ভ্যালু ইনভেস্টমেন্টের দিকে যেতে হবে ইনস্টেড অফ যেটা মোমেন্টাম ইনভেস্টিং, অর্থাৎ জাং শেয়ারের কৃত্রিম ভাবে দাম বাড়ালো ওই লোভে পড়ে জাং শেয়ার কিনে ফেললাম, ওইটা না। জাং শেয়ার যাই হোক হোক, আমাকে ভালো মৌলভিত্তির কোম্পানির শেয়ার কিনে সেটাকে লং টার্মে ধরে রাখতে হবে। এখন ভালো কোম্পানি কি, খারাপ কোম্পানি কি, এটা আপনাকে ওই কোম্পানির ওয়েবসাইটে গিয়ে ওদের ফিনান্সিয়াল রিপোর্ট, ইনভেস্টর রিলেশন, ওদের বিজনেস, প্রফিট ইত্যাদি ইত্যাদি আপনাকে কনসিডার করতে হবে। যেমন এটা যদি ফার্মাসিউটিক্যাল কোম্পানি হয়, তাহলে এটা যদি একটা ওয়েল এস্টাবলিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি হয় বাংলাদেশের, বা যাদের বিদেশেও বিভিন্ন ফ্যাক্টরি আছে, তাহলে ধরে নিতে পারেন যে অবশ্যই এটা একটা গুড ফান্ডামেন্টাল কোম্পানি। কারণ ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট এগুলো মোটামুটি স্টেবল প্রোডাক্ট, ফার্মেসির চাহিদা, ওষুধের চাহিদা সবসময় থাকবে, এগুলোর কখনো ডাউনফল হয় না। বা কনজিউমার গুডস, এটা চাহিদা সবসময় থাকবে। কনজিউমার গুডস, মানুষ স্বপ্নে বা আগোরায় এসব জায়গায় যাবেই, গ্রসারি স্টোরে মানুষ যাবেই, কিনবেই। মানুষকে চাল, ডাল, তেল, মাছ, চিনি এগুলো কেনার জন্য স্বপ্ন বা আগোরা বা অন্যান্য গ্রসারি স্টোরে যেতে হয়। কাজে এই ধরনের সেক্টর হচ্ছে মোটামুটি সেফ। এই বিষয়গুলো আপনাকে চিন্তা করতে হবে। তো আশা করি এই 3টা কারণ সম্পর্কে আপনি যদি সচেতন থাকেন এবং এই 3টা কারণ পরিহার করে এটার জন্য যেটা প্রযোজ্য সেই নিরাপদ পথ যদি অনুসরণ করেন, যদি নিজস্ব আয় দিয়ে বিনিয়োগ করেন, যদি লং টার্ম ডিভিডেন্ড বেস ইনভেস্টমেন্ট ফিলোসফি থেকে আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করেন, যদি আপনি ভ্যালু ইনভেস্টিং করেন, তাহলে কিন্তু অবশ্যই শেয়ার বাজারে লং টার্মে আপনার প্রফিট হবে। বি ফিনান্সিয়ালি লিটারেট, ইনভেস্ট ওয়াইজলি।